আজকে একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের পথিকৃৎ নাট্যগোষ্ঠীর সূচনা করব। প্রথমে অনুষ্ঠানে উদ্বোধন সঙ্গীত দিয়ে শোনাবে ঋতুপর্ণা মুই। শুভেচ্ছা। আজ এই সুন্দর একটি সন্ধ্যায় আমার নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের গান ভুবনজোড়া সংখ্যা। আজকে আমরা এখানে সমবেত হয়েছি তার কারণ আমরা একটা নতুন দলের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সাক্ষী থাকবো বলে সম্পূর্ণ ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়েই আমরা আমাদের পথচলা শুরু করতে চলেছি। নাট্যগোষ্ঠীর নাম আমরা পথিকৃৎ নাট্যগোষ্ঠী রেখেছি, এর পেছনেও একটা কারণ আছে। আমাদের পূর্বসূরি যারা ছিলেন অর্থাৎ স্বর্গীয় অনাথবন্ধু ভট্টাচার্য, বর্তমানে আছেন চন্দ্রশেখর দাস মহাশয়, অভয় শঙ্কর মুখার্জি, এরকম আরো অনেকে বহু বছর আগে এই পথিকৃৎ নাট্যগোষ্ঠীর নাম নিয়ে একটা দল শুরু করেছিল, কিন্তু বিভিন্ন কারণে কিছুদিন চলার পর সেই নাট্য দলটা বন্ধ হয়ে যায়। তো আমরা সবাই মিলে যেটা ঠিক করলাম, তাদের স্মৃতি রক্ষার্থে, তাদের সম্মান জ্ঞাপন রক্ষার্থে আমরা এই নাট্যগোষ্ঠীটার নাম দেবো পথিকৃৎ নাট্যগোষ্ঠী। আমরা আশা করব আমাদের চলার পথে আপনাদের সহযোগিতা এবং মূল্যবান পরামর্শ
অবশ্যই আমরা পাথেও করে এগোতে পারবো। আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করবো না, নিজেদের মধ্যেই আমরা নিজেরা নানা রকম অনুষ্ঠান করব, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আবার আমি সকলকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ছুটি নাটক এবং নাট্যচর্চা কেন্দ্র, তো আমরা আজকের অনুষ্ঠানটা আবৃত্তি ছুটি নাটকের মধ্যেই সীমাবদ্ধ রেখেছি। বিভিন্ন আঙ্গিকের বিভিন্ন কবিতা আবৃত্তি বিভিন্ন জন পাঠ করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। শুভ রথযাত্রার তৃতীয় শুভেচ্ছা। আজ রথযাত্রার পরে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। রথযাত্রা। রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বললেন, চলো রথ দেখতে যাই। রাজা বললেন, আচ্ছা। ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোলো, হাতিশাল থেকে হাতি, ময়ূরপঙ্খী যায় সাড়ে সাড়ে, আর বল্লম হাতে সাড়ে সাড়ে সিপাই শাস্ত্রী দাস দাসী দলে দলে পিছে পিছে চলল। কেবল বাকি রইল একজন, রাজবাড়ির ঝাঁটার কাঠি ঘুরিয়ে আনা তার কাজ। সর্দার এসে দয়া করে তাকে বললে, ওরে তুই যাবি তো আয়। সে হাত জোর করে বললে, আমার যাওয়া হবে না। রাজার কানে কথা উঠল, সবাই সঙ্গে যায়, কেবল সে দুঃখীটা যায় না। রাজা দয়া করে মন্ত্রীকে বললে, ওকে ডেকে নিও। রাস্তার ধারে তার বাড়ি। হাতি যখন সেখানে পৌঁছল, মন্ত্রী তাকে ডেকে বললে, ওরে দুঃখী, ঠাকুর দেখবি চল। সে হাত জোর করে বললে, কত চলব? ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই এমন সাধ্য কি আমার আছে? মন্ত্রী বললেন, হয় কি রে তো, রাজার সঙ্গে চলবি? সে বললে, সর্বনাশ, রাজার পথ কি আমার পথ? মন্ত্রী বললে, তবে তোর উপায়? তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না? সে বললে, ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসে। মন্ত্রী হেসে উঠল, বললেন, তোর দুয়ারে রথের চিহ্ন নাই? দুঃখী বললে, তার রথে চিহ্ন পড়ে না। মন্ত্রী বললে, কেন বলতো? দুঃখী বললে, তিনি যে আসেন পুষ্পক রথে। মন্ত্রী বললে, ওই রে সে রথ। দুঃখী দেখিয়ে দিলে, তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে। নমস্কার। সবাই হাততালি দিন, হাততালি দিয়ে সবাই উৎসাহিত করুন। মাননীয় এই প্রতীকগীত নাট্যগোষ্ঠী সৃষ্টি হয়েছে। মনে রাখবেন, আগে শুধু সাগরের মধ্যে হয়তো সীমাবদ্ধ আছে। আমরা এই কজন মিলে আজকে কেক কেটে উদ্বোধন হয়ে গেল রথের দিন। রথের দিনে একটা বিশেষ দিন, আমরা সবাই মিলে এটাকে উদযাপন করতে পারছি। আমার মনে হয় ভবিষ্যতে এই গোষ্ঠীটা, প্রতীকগীত নাট্যগোষ্ঠী আজকে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতের নাম করে এই আশা রাখি। এবং শুধু আজকে যারা আছেন তারা নয়, আমরা অনেকে নাটক করতে পারছি না। আর এটা বিশেষ যখন আমরা ভাবলাম যে ধর্মরাজতলায় ৭৫ বছর দুর্গা পুজো উদযাপন হবে, তখন এই প্রতীকগীত নাট্যগোষ্ঠীতে
যারা আমরা সাধারণের লোক তারা কিন্তু করতে পারে। আমি তো কোনো নাটক করিনি, অনেকে ভাবতো, আমি তো ভাবলাম হ্যাঁ করি, কোনো বাপিদা অনুপ্রেরণা নিয়েছে ডাইরেক্ট। আমি অনেকে প্রত্যেকে যারা যারা এখানে এসছেন তারা চেষ্টা করছেন যে প্রত্যেকটি নাটকের প্রত্যেকটাকে একটু একটা ব্যানার চাই, একটা ব্র্যান্ড চাই। তো ব্র্যান্ড আমার মনে হয় দারুণ একটা ব্র্যান্ড হয়েছে। তো আগামী দিন দেখুন, আমার মনে হয় আগামী ভবিষ্যতে এই প্রত্যেকের নাট্যগোষ্ঠী অনেক দূর এগোবে। আপনাদের শুভেচ্ছা, আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা আমাদের এগিয়ে নিয়ে যেতে বাড়তে পারে প্রত্যেকের নাট্যগোষ্ঠী। এই আশা রেখে সকলকে আমার সম্মান প্রণাম জানাই। কর্ণধার এবং পরিচালক সুজয় দাস, প্রত্যেকবার আমি তবে অনুরোধ করব পুষ্পস্তবককে তাকে বরণ করার জন্য। ব্যান্ডের দিশাহীন পরিচালক ও কর্ণধার কমল পালকে আমি নীলাঞ্জনা নন্দীকে অনুরোধ করব বরণ করে নেওয়ার জন্য। আমি স্বল্প পরিচিতি আপনাদের করে দিই, আমিও এলাকার সঙ্গে খুব বেশি দিনকে পরিচিত হয়েছি, কারণ আমি এবার একটা আবৃত্তি করার জন্য সুধীর মুখার্জিকে মঞ্চে আহ্বান করছি। আমাদের রবীন্দ্রনাথ প্রিয় হয়ে যায়, এটা অর্থনৈতিক হয়ে যায়। বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতাটা বলছি। এই প্রশ্ন কবিতাটা 1907 সালে হিজলিজের যে নারকীয় হত্যা হয়েছিল, সেই নারকীয় হত্যার কবি আক্ষেপে এই প্রশ্ন কবিতাটা লিখেছিলেন। ক্রমে এই প্রশ্ন কবিতাটাই বিশ্ববিখ্যাত হয়ে গেছিল। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে, দয়াহীন সংসারে তারা পড়ে গেল ভালোবাসো, অন্তর প্রতিবিদ্বেষ বিষ নাশ, বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজ দৌড় দিলে বিরাট তালে ব্যর্থ নমস্কারে। অনেকক্ষণ শুরু করেছি, আমরা অপেক্ষায় ছিলাম আমাদের দুজন অতিথি কখন এসে পৌঁছবে। যাই হোক ওনারা পৌঁছেছেন। আমি আমাদের সভাপতি সম্পাদককে বলবো এখানে চলে আসার জন্য। যে শিশু ভূমি কর্ণধার এবং পরিচালক সুজয় দাস, প্রত্যেকবার আমি তবে অনুরোধ করব পুষ্পস্তবককে তাকে বরণ করার জন্য। ব্যান্ডের দিশাহীন পরিচালক ও কর্ণধার কমল পালকে আমি নীলাঞ্জনা নন্দীকে অনুরোধ করব বরণ করে নেওয়ার জন্য। আমি স্বল্প পরিচিতি আপনাদের করে দিই, আমিও এলাকার সঙ্গে খুব বেশি দিনকে পরিচিত হয়েছি, কারণ আজ রথ বেরিয়েছে। রথ বেরোনোর ফলে যেভাবে চারিদিকে রাস্তা আটকে গেছে, আমরা প্রায় ঘন্টাখানেক রাস্তায় এদিক ওদিক ঘুরে ঘুরে তারপর মানে এখানে আসতে পেরেছি। আমি আগে একটু আমার দল সম্পর্কে বলি। আমাদের দল 2001 সালে, তারপরে মাঝখানে বন্ধ হয়ে গেছিল, বেশ কিছু কারণে বন্ধ হয়ে গেছিল। আমরা আবার নতুন করে চালু করেছি, 1.5 বছর হলো আমরা করছি। আমাদের সুব্রত দামোদর সাথে রয়েছে এবং
সুব্রত দাস সম্পর্কে বলতে গেলে উনি খুব ভালো একজন মানুষ, খুব ভালো কাজ করেন। এবার উনি এটা দায়িত্ব নিয়েছেন আপনাদের পত্রিকাতে। তো আমি মনে করি যে পত্রিকা একটা জায়গায় অবশ্যই পৌঁছাবে, আর সেই জায়গায় পৌঁছানোর জন্য যদি আমাদের কোনো দরকার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই বলবেন, আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। আর 2 নম্বর কথা যেটা, নাটক আমি যে সব জায়গাতে কথাটা বলি যে নাটক যারা করবো হয়তো সবাইকার মধ্যে প্রচুর সময় দেওয়া সম্ভব না, কিন্তু নাটকটা যেন ভালোবেসে গেছে, এমনি করতে হয় বলে করছি মানে সেটা না করাই হয়। যদি কেউ করে তাহলে সেটা ভালোবেসে। আর আমি মানে নিশ্চিত যে সুব্রতদা তাদের হয়তো ডাক্তার যারা সত্যি নাটককে ভালোবাসে, নাটক ভালোবেসে। আর হ্যাঁ, আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে একটা গ্রুপে হয়তো আমরা 15 জন আছি বা 11 জন আছি, 14 জন আছি, কিন্তু নাটক করতে গিয়ে দেখা গেল আমার 6টা ক্যারেক্টারের মধ্যে। বাকিরা তাহলে কী করবে? বাকিরা আসবে না। বাকিরা মানে আমি সদস্য ঘরে বসে থাকবো এটা না, আমরা সবাই আসবো, 15 জনই আসবো, আমরা 6 জন অভিনয় করবো, বাকিরা দেখবো। বাকিরা নাটক মানে তো শুধু অভিনয় না, সেটা প্রচুর কাজ থাকে, মেকআপ থাকে, মানে লাইটের দেখা থাকে, তারপরে মিউজিক থাকে, এই বিভিন্ন কাজগুলো আমরা সবাই মিলে করি। আমরা অভিনয় করি সেটা মানে এই না যে আমরা নাটকের লোক নই। ব্যাস এটুকুনি, সবাই ভালো করে কাজ করুন, অনেক নাটক করুন। আমাদের আবার বলছি, আমাদের কোনো রকম প্রয়োজন যদি পড়ে আপনারা ডাকলে আমরা নিশ্চয়ই। নমস্কার। মানে বক্তব্য রাখার মতো শ্রেষ্ঠতা আমার নেই। আমরা যা বলি তা মঞ্চে বলি, হয়তো আমাদের মঞ্চে যে কথাগুলো আমরা সঞ্চারে বলতে পারি সেগুলো হয়তো আপনাদের মধ্যে অনেকে দেখেননি। আমাদের মানে আমার দল যে কাজগুলো করে সেগুলো দেখেননি। যদি ইচ্ছে হয় দেখার, আমাদের সবসময় প্রোগ্রাম লেগেই আছে। আমরা থিয়েটারটাকে যাপন করি, সে যতক্ষণ ঘুমিয়ে থাকি ততক্ষণ শুধু থিয়েটার যাপনটা নেই। এছাড়া ঘুম থেকে ওঠার পর থেকে রাতে শুতে যাওয়ার আগে অবধি থিয়েটারে যাব, কাজ করছি, এগোচ্ছি, বাইরে যাচ্ছি, কিছু করছি, কিন্তু মাথায় কিন্তু থিয়েটারটা সবসময় কাজ করছে। থিয়েটারটা ওই কম্পোজিশনটা কি হবে, ওই লাইনটা কি হবে, ওই মিউজিকটা কি হবে, এই যে ভাবনা, এই ভাবনাটা তো একদিনে আসে না। ভালোবাসাটা মানে তৈরি হয়, ডেভেলপ হয়। সেটা আপনাদের থিয়েটারেই যে আপনাদের ভালোবাসবেন এটা হতে পারে না। আপনি ছবি আঁকতে ভালোবাসেন, কেউ গান করতে ভালোবাসেন, এরকম বিভিন্ন। আর থিয়েটারটা এমন একটা মাধ্যম যে থিয়েটারটা করতে হলে, যদি ভালো থিয়েটার করতে হয়, থিয়েটারে কিন্তু আপনাকে গানটা জানতে হবে। থিয়েটার করতে গেলে আপনাকে ছবি আঁকা জানতে হবে। থিয়েটার করতে গেলে আপনাকে নাচের ভঙ্গিমা, নাচের সমস্ত কিছু জানতে হবে, এটা নিজেকে অভিজ্ঞ হতে হবে। তার বাদ্য নৃত্য সব কিছু নিয়ে হচ্ছে থিয়েটার। থিয়েটার একটা কম্পোজিট আর্ট, এর জন্য আমরা থিয়েটারকে কম্পোজিট আর্ট বলি। শুধুমাত্র অভিনয় নয়, অভিনয়ের মধ্যে কিন্তু সব কিছু আছে। তো আমার মনে হয়েছে যে সমস্ত শিশুরা ছোটবেলা থেকে থিয়েটারের মধ্যে রয়েছে বা থিয়েটারের মধ্যে চলে আসছে, তারা কিন্তু প্রত্যেকে, আমি দেখেছি লক্ষ্য করে আমার জীবনে, তারা প্রত্যেকে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়। তারা খুব ভালো অঙ্ক করতে পারে, তারা খুব ভালো, ভূগোলটা খুব ভালো তাদের মাথায় ঢুকে যায়, ইতিহাসটা ভালো ঢুকে যায়, অটোমেটিক ঢুকে যায়। কারণ থিয়েটার করতে করতে কিন্তু ইতিহাসটা জানতেই হয় আপনাকে। আপনি চন্দ্রগুপ্ত নাটক করছেন, তো চন্দ্রগুপ্তের পরিপ্রেক্ষিতটা জানতে হবে। তখন দেখবেন তার ইচ্ছে হবে আমার চন্দ্রগুপ্তর আমলের সেই সময়টা পড়াশোনা করতে হবে। তা পড়াশোনাটা না করলে আমি চন্দ্রগুপ্ত নাটকের কোনো ক্যারেক্টারই আমি ক্যারেক্টার হয়ে উঠতে পারবো না। অটোমেটিক ইতিহাসটাকে পড়তে হবে। ভূগোলটা ঠিক সেইভাবে আসছে, এবং সেই ছেলেটা কিন্তু ভূগোলটাও আমার পড়বে। যে একটা থিয়েটারের গল্প
সেটা কোন অঞ্চলের গল্প? বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, আমেরিকা, লন্ডন, না কোথাকার গল্পটা? শেক্সপিয়ার বলে তৎকালীন সেই সময়টা কোথাকার? সেটাকে আমি ইন্ডিয়ানাইজ করেছি, ঠিক আছে। তবে আমাদের জানতে হবে তখন সেই ছেলেটি বা সেই মেয়েটি অটোমেটিক গুগল সার্চ করে বা নিজে পড়াশোনাটা করে দেবে, অটোমেটিক তার ভূগোলটাও জানা হয়ে যায়। এবং যখন এগুলো হয় তার অঙ্কের ব্রেকটা খুলে যায়, সে অঙ্কটাও খুব ভালো করতে পারে। এটা আমার উপলব্ধি, আমি দেখেছি এটা করতে হয়। তো কি বলবো, এগুলো জ্ঞান দেওয়া হয়ে যায়, মানে জ্ঞান ঠ্যান দিতে পারি না, জ্ঞান দেবো কেন? কিসের জ্ঞান? আমার নিজেরই জ্ঞান নেই কোনো, থিয়েটারটা করেই চলছি। 24টা বছর হয়ে গেছে থিয়েটারের সঙ্গে যুক্ত আছে। গ্রুপ থিয়েটারই ঢঙে রয়েছি আমি 87 সাল, 87 থেকে গ্রুপ থিয়েটারই ঢঙে এলাম, ঠিক আছে। তার আগে যেটা ছোটবেলায় পাড়ায় নাটক করা, বছরে একটা নাটক, পাড়ায় নাটক করতে হবে, এখানে নাটক করতে হবে, পাড়ায় করতে হবে, সেটা জানে বসে আছে। হ্যাঁ, পাড়ায় নাটক করছি তখন। ছোটবেলায় এখনো গেছে নাটকটা ভালোবাসি। আমি ছোট, আমি ক্লাস 5-এ পড়ি, তো আমার দাদা পড়ে ক্লাস 7। পাড়ার আরেক দাদা ও 8-এ, আরেকটা পড়ে 7। তো কি ঠিক হলো না, যারা 7-এ পড়ে, 8-এ পড়ে, 9-এ পড়ে, ওরা নাটক করে। তুই 5-এ পড়িস, তোকে নেওয়া হবে। তা আমি তো হওয়া করে কাঁদছি, আমাকে নাটকে নেবে না। ওরা রিহার্সাল করছে, আমি দেখছি, বসে আছি। আমার আনন্দ, আমি নাটক করবো, আমাকে নেবে না, নিল না। কিন্তু সেটা জিদ আমার মধ্যে চেপে গেল সন্ধ্যাদিন, না আমি নাটকটা করবো, তোরা করবি না, তোরাই হয়তো এখন সরে যাবি, কিন্তু আমি থেকে যাবো। এবং সত্যি কথা বলতে তারা আজকে কেউ নেই, মানে তারা কেউ নাটকে নেই, নাটকের ধারে কাছে নেই তারা। আমি কিন্তু নাটকটা নিয়েই রয়েছি, এখনো রয়েছি, ভবিষ্যতেও থাকবো। সুব্রতদা আছে, আমাকে হঠাৎ করে কখনটা আসতে হবে, এখন নিশ্চয়ই যাবো। আর আজকে রথের দিন চারিদিকে রাস্তাঘাট আটকানো, যাবো, তোমার বাড়িতে যাচ্ছি, তোমার বাড়ি থেকে তোমাকে তুলে নেবো, বেরিয়ে যাবো। যাক, অনেক এদিক ওদিক করে আসতে হলো। তো এই যে নতুন আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, সুব্রতদা উদ্যোগ নিয়েছে, আপনারা সকলে মিলে সুব্রতদাকে সাহায্য করুন, আসুন নাটকটা করুন, মন দিয়ে সবাই নাটকটা করি, থিয়েটারটা করি, থিয়েটারে যাবো। এই থিয়েটারের যে আনন্দ, যে সৃষ্টিমূলক কাজ, এটা না আপনি থিয়েটারের মঞ্চে আসেন, মঞ্চে মানে থিয়েটারের গণ্ডিতে যতক্ষণ না আসবেন আপনি বুঝতে পারবেন। চলে আসুন, থিয়েটারটা করুন, তাতে কিন্তু কোনো ক্ষতি নেই। আমরা কি করেছি, আমরা সংসার করছি, চাকরি করতে চাকরি ছেড়ে দিয়েছি, থিয়েটারে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি দিয়েও চাকরি না, চাকরি করবো না, চাকরি করলে অল ইন্ডিয়া ঘুরে বেড়াতে হবে, আমার দ্বারা চাকরি হবে না, চাকরিটা করলাম না, থিয়েটারটা তার জন্য পেট চালাতে হবে, একটা ছোটখাটো ব্যবসা করতে হবে, সংসার করতে হবে, বিয়ে করতে হবে। ছোটবেলা থেকে স্বপ্ন বিয়েটা করবো, তো বিয়েটা করে ফেলেছি মুখের মাথায়, করে একটা সংসারও হয়ে গেল, তাদের চালাতে হবে একটা কিছু করে। কিন্তু থিয়েটারটা কিন্তু আমার প্রধান, থিয়েটারটা নিয়ে হয়েছে। তো আমি সকলকে বলবো থিয়েটারটা করুন, জীবনে অনেক কাজ থাকবে, অনেক কিছু থাকবে, সব কিছুর সামনেই থিয়েটারটা করতে হবে এবং খুব সিরিয়াস থিয়েটার। আর কি কথা বলবো, আপনারা সবই বোঝেন। হ্যাঁ হ্যাঁ, সংলাপ কি বলি, সংলাপগুলো হয় কি, আমরা যে সংলাপ করি সেগুলো আপনার তো আচুন, আপনি এক কাজ করুন, এইভাবে এই পরিবেশে আমি বলছি, ঠিক আছে। আমাদের এখন আমার দলে বলছি, আমার দলে এখন 3টে নাটক রানি। ছেলেবেলায় বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এসে চলে গেল,
কিন্তু সেই বৈষ্ণবী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছে। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ধরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারেনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন করা ফর্সা রমণীরা কত রকম আমলে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমায় বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমার কেউ ফিরিয়ে দেয়নি। বুকের মধ্যে সুগন্ধি রুমাল ধরে করুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার মতো এরকম আগুনের গন্ধ পাবে। ভালোবাসার জন্য হাতের মুঠোয় প্রাণ দিয়ে দুরন্ত সারের চোখে মেতেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম, তবু কথা রাখেনি করুণা। এখনো তার বুকে শুধুই মানুষের গন্ধ। এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। নমস্কার। কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, একটু কাজ আছে। কিছু বলবে? আজ তো রোববার, আজও তোমাকে তো রোববার কোনো কাজ থাকতে পারে না। না, বলছিলাম কি সারা সপ্তাহে তো তোমার অফিস। যা বলবার তাড়াতাড়ি বলুন, অত ভনিতা করার দরকার নেই। না, সেরকম কিছু নয়। তুমি অত রাত করে অফিস থেকে ফেরো। আপনার কি খিদে পেয়ে যায়? রান্না তো করাই কাজ, ফ্রিজ থেকে নিয়ে গরম করে খেয়ে নেবেন। আমি নিজের খাওয়ার কথা বলছি না, আসলে নতুন জায়গায় আমরা সবে ফ্ল্যাটে এসেছি। ফ্ল্যাটের লোকেরা আপনার কানে এসে বলছিল, তোমার বৌমা অত রাত করে ফেরে, তুমি একটু করকে দিতে পারো না? তাই আপনি আমাকে করকে দিতে এলেন। ওখানে কথা বলছো কেন বৌমা? কিভাবে বলবো? ফ্ল্যাটের লোকেদের কাছ থেকে জিজ্ঞেস করে আসবে। আর তাছাড়া তোমার পোশাক আশাক, যেমন এই হাত কাটা জামা, আপনিও তো এই গরমে হাত কাটা পরে আছেন না? দেখো, আমার আর তোমার বয়স কি এক হলো? সে কি বয়স্ক এত রুচিশীল পোশাক পরবে? আমরা তো আপনাদের দেখেই শিখি। আপনি কতদিন বাথরুম থেকে গায়ে জামা না দিয়ে বেরিয়ে আসেন। এবার থেকে আমিও তাই আসবো। আমি বোধহয় তোমাকে বোঝাতে পারি না। আসলে ওকা একজন অত বড় অফিসার, তার একটা প্রেস্টিজ আছে। আর সেই জন্যই তো আপনার খোকা মাল খেয়ে সিঁড়ি দিয়ে টলতে টলতে ফ্ল্যাটে ঢোকে। কেন লিফটে আসতে পারে না? আমি বারণ করেছিলাম, লিফট যদি আটকে যায়। ও তাই বুঝি? ওরকম বড় পোস্টে চাকরি করলে না একটু তো খেতে হয়। আপনার খোকার বউ কিছু কম পোস্টে চাকরি করে না। এবার থেকে আমিও মাঝে মাঝে। না 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 বৌমা, ও কাজটি তুমি করো না। ভয় নেই মা, লিফটে আসো।
নিয়ে আসবো আপনার জন্য। তোমার বাবা জীবন ভোর আমাকে এক মুদ্রা খাওয়াতে পারেনি। বাবা মাল খেতে ওই খোকাকে বলতে যেও না তুমি। আমিও একটা দিন খেলে খোকাকে বলবে না। আপনার গুরুদেব তো দিন রাত খায়। ওদের সব কারণ সেবা। আপনি না হয় একটু অকারণ সেবাই করলেন। একটু সংসারের দিকে মন দাও, বুঝলে বৌমা? একটু সংসারের দিকে মন দাও। শুধু টাকা টাকা করলেই চলবে? আমার 4টে বছর হলো আমাদের বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত কেউ হামা করে দিল না। আপনি হামা করে দিন না মা, ঘরের মেঝেটা মুছলেও তো একটু হামা করে দেওয়া। 4 বছরে একটা বাচ্চা হয় না? আপনার তো মা 60 বছরের দাম্পত্য জীবনে ওই একটি মাত্র খোকা। আমারও তাই হবে। তোমার মতো না আজকালকার বউদের রকম সকম ভালো লাগে না। আমি খোকাকে বলবো আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে। আশ্রমে থাকবেন? আশ্রমে খাবেন? জানেন তো, জব করে যারা খায় তারা শ্রমিক, আর বিনা শ্রমে যারা খায় তারা আশ্রমী। সে তো বলবেই তো, আমি বিনা পরিশ্রমিক তাদের সংসারে শুধু শুধু খাই। কবে আমি কাশি কাশি করে চলে যেতাম। নেহা খোকা আমার রত্ন তুল্য ছেলে, তাই পড়ে পড়ে না এই তোমার মুখ ঝাঁটা শুনেছি। ছেলের দোষগুলো একটু দেখবার চেষ্টা করুন না, সবসময় বউয়ের দোষ ধরবেন। ছেলে মানুষ হয়ে বাড়ি ফিরবে, কোনো দোষ নেই। কাজ করে তো ওরা নিচু একদম হয়। ছেলে বাড়ির কোনো নিয়ম মানবে না, ঠাকুর ঘর মানবে না, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখবে। খোকা আমার বরাবরই ওই রকম ছন্দ ছাড়া। তুমি একটু মানিয়ে নিলে পারো বৌমা। কেন? আমি কি খোকার কোনো দোষী ধরি না? আরে যদি দেখেন খোকা আমার সাথে ফিস ফিস করছে, বারান্দার পাতে জড়িয়ে ধরছে, হাসি ঠাট্টা করছে, অমনি খোকা বউয়ের সঙ্গে ওইরকম আমি খেদা করিস না। তুমি না পুরুষ মানুষ। কেন? কথাটা কি মিথ্যে? আমাদের সময় না রাত্রির ঘরে এসে তবে বরের সঙ্গে দুটো কথা কইতে পারতাম। আপনাদের কথা ছাড়েন না, এক গাদা দেওর ভাসুর চাষা ফসলি ফসলি হতো আপনাদের। একটা দেওরও নেই যে দুটো মিষ্টি কথা বলবো। একটা মাত্র শ্বশুর ছিল, তাও অকালে চলে গেলেন। শোনো, শ্বশুর না একটা মাত্রই হয়। আপনি কিন্তু লাইফটা খুব এনজয় করেছেন। ভেরি মাই ডিয়ার শ্বশুর। 65 ইয়ার, কি রোমান্টিক। মরা শ্বশুরকেও তুমি ছাড়বে না? পারি, খারাপ কি বললাম? আসলে আপনি বড় জেলাস। শ্বশুর মশাই সুখ খেতে আপনার সহ্য হয়। সুখ খেতে তো পড়বে, বুড়ো বয়সের নিম্নতি তো। আমি চাইলে বৌমা তো চায়, আমি খেতে দিলে বৌমা নেই। এমনকি স্নানের সময়ও গরম জলটা সে বৌমাকে দিতে হবে। যে বউ খুবই হয়ে গেলে ওরা মেঘতে রাত্র সব হয় মা। তবুও তো লুকিয়ে লুকিয়ে আপনার জন্য ওই খাজাটা, ওটা তোমার শ্বশুরের চিরকালের অভ্যেস। অফিস থেকে ফেরবার সময় খুব একটা পছন্দ করছেন না ব্যাপারটা। আনবে বাবা নেই, আছে প্রেমিকা। সেও আর 2-1 মাস দেখবে, তারপর নদীর এপার থেকে ওপারে গিয়ে বলবে, রূপা আজ চলি, তোমাকে মনে থাকবে চিরদিন। রূপকে একটা চাকরি, যে কোনো কাজ, পিয়নের কাজ হলেও চলবে। তমালবাবু ফোন তুললেন। ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না, সুতরাং তারা দৌড়ে। তমালবাবু মামাকে বললেন, রূপমের একটা চাকরি দরকার। মামা বললেন কাকাকে, কাকা বললেন জ্যাঠাকে, জ্যাঠা বললেন বাতাসকে। মানুষ জানলে একরকম, কিন্তু বাতাস জানলে
সে প্রথমেই ছুটে গেল দক্ষিণে। সে বলবে দক্ষিণের অরণ্যকে, অরণ্য বলবে আগুনকে, আগুন গেল আলিমুদ্দিন স্ট্রিটে, আলিমুদ্দিন ছুটল নদীকে বলার জন্য, নদী এসে আছড়ে পড়ল উপকূলে, আর সমুদ্র হিমাচল করে উঠল, রূপমকে একটা চাকরি দিন। ছেলেটা এদের পাশ করে বসে আছে। কয়েক মাস বাদের ঘটনা। আমি বাড়ি ফিরছিলাম সন্ধ্যেবেলায়, গলির মোড়ে 7-8 জনের জটলা দেখে থমকে দাঁড়ালাম। জল থেকে সদ্য তুলে আনা রূপমের ডেড বডি, সারা গায়ে ঘাস, খড়কুটো, হাতের মুঠোয় ধরে থাকা একটা 1 টাকার কয়েন। পাবলিক বুথ থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম। ভারত সরকারের 1 টাকার কয়েনের দিকে আমার চোখ। সারা গায়ে সবুজ ঘাস, ঘাস নয় অক্ষর। একটা ছেলেকে এমএ পড়তে যতগুলো অক্ষর পড়তে হয়, সেই সমস্ত ব্যর্থ অক্ষর ওর গায়ে লেগে আছে। কেন আপনার একটা ছেলেকে এমএ পড়া? কোন আল্লাহকে আখ্যানা হয়ে বিশ্ববিদ্যালয় বানিয়েছে? তুলে দিন। কথাগুলো বলবো বলে ফোন তুললাম পবিত্র সরকারের। ফোন বেজে উঠল, ফোন বেজে চলল, ফোন বেজেই চলল। 20 বছর ধরে ফোন বেজে চলেছে, আর 20 বছর ধরে বাজবে। বাতাস বলছে অরণ্যকে, অরণ্য চলেছে নদীর দিকে, নদীর উপকূল থেকে আছড়ে পড়ে বলবে রূপমকে একটা চাকরি দিন। কে রূপম? রূপম আচার্য, বয়স 26, এমএ পাস। বাদিকের গাড়ি একটা কাঁটা দাগ আছে। ধন্যবাদ। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা পাঠ করছি। রাস্তা কাটুন 51 কবিতা। ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো, বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয়? পোপের ভয়ে দেশান্তরিত হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন গ্যালিলিও গ্যালিলি। চোখের পাতা বাতাসেও নড়ত না। বিজ্ঞান কি তখন থেমেছিল? তীর্থের পান্নাদের হই হই, তাদের লাল চোখ কি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারদিকে অভিবোষ করাতে? ধর্ম যখন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস গর্ব
তোমার আসন হতে যাদের মিলে করে ফেলে সেটাই শক্তির কাপড়িয়ে বাসন ফিরে চরণে গলিত হয়ে ধুলাই যে যার হয় সেই নিয়ে লেগে যেত নইলে বাহিনী তুমি যাদের নিতে থাকো সে তোমারে ভাবে রেখে নিচে পশ্চাতে রেখেছো জানে সে তোমারে পশ্চাতে টানিছে অজ্ঞানী অন্ধকারে আড়ালে ঢাকিতে জানে তোমার মঙ্গল থাকে নামে শিরে অসম্মান হয় মানুষের নারায়ণী করে রাখি দেখে বাড়ি পাও নাকি নেমেছে খোলার কাটে দেখিতে পাও নাকি অভিশাপ পাঠিয়ে দিল তোমার কাছে কাছে সবারে মানুষ ডাকো এখনো করিয়া থাকো ভাবনারে দেখে রাখি জড়াই মৃত্যুর মাঝে সীতা কেবল শুনি রাতের কড়া নাড়া খবরে বাড়ি আছো বৃষ্টি পড়ে এখানে 12 মাস এখানে মেঘ গাভীর মতো চলে কড়ানো সবুজ নারী ঘাস দুয়ার চেপে ধরে খবরে বাড়ি আছো দেখলে হৃদয়ে দূরগামী ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি সহসা শুনি রাতের কড়া নাড়া অবনি বাড়ি আছো নমস্কার সহায় আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে দেখে মানে আমি যে দেখিল তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে। আজকে শুধু নাটক ভয় পাবে না। অভিনয় উদ্দীপ্তা বাগ এবং অপূর্ব ভট্টাচার্য, আবহ নীলাঞ্জনা নন্দী, পরিচালনা সুব্রত ভূমি, শ্রুতি নাটক ভয় পাবে না। নমস্কার, সদাশিব বাবু আছেন? কাকে চাই? সদাশিব বাবু আছেন? আমি সদাশিব বাবু। নমস্কার, কি ব্যাপার বলুন তো? না মানে তেমন কিছু না। সে কি কথা? এতটা পথ যখন এসেছেন, একজন মহিলা এদিকে সন্ধে নেমে এসেছে, বলছেন তেমন কিছু না। এতটা পথ বললেন কেন? পাশের পাড়া থেকেও তো আসতে পারি। না মানে ওই আর কি, এমনি বললাম, আন্দাজে বললাম। তাই? তবে এটাও বলতে পারবেন আন্দাজে কেন এসেছি, তাই না? যাই হোক, এই কাগজে বিজ্ঞাপন দেখলাম এই বাড়িটা নাকি বিক্রি হবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, ভেতরে আসুন। হ্যাঁ চলবে, আসুন আসুন। তো সব আলোগুলো জ্বালানো হয়নি। আসলে কি জানেন, আমার চোখ আবার চড়া আলো সহ্য করতে পারে না। সে কি কথা? আসুন, এই বসুন বসুন, এই চেয়ারটায় বসুন।
হ্যাঁ বসি তবে। তা তা বলছি চোখের ডাক্তার দেখিয়ে নেবেন একজন। কেন এই কড়াগুলো সহ্য করতে পারেন না সেটা তো জানা দরকার। আমার অবশ্য এই আলোতে সেরকম কোনো অসুবিধা হচ্ছে না, থাক এরকমই থাক। তা একটা কথা জিজ্ঞাসা করবো? এই বিজ্ঞাপনে লিখেছেন ওল্ড কলকাতার উপর ছোট্ট একতলা বাড়ি বিক্রি আছে, এও লিখেছেন কুসংস্কার মুক্ত ব্যক্তিরাই আমার সঙ্গে যোগাযোগ করবেন। তাই কুসংস্কার মুক্ত কথাটা লিখলে? না না না, এমন কিছু না। আসলে আসলে পাড়ার লোকগুলো খুব ভয়, বাড়ি কিনতে এলে তাকে ভয় দেখায়, ওই আর কি। তাই বুঝি। হ্যাঁ, এই নানাভাবে ভাঙতি দেয় জানেন। বলে কি জানেন, বলে এ বাড়িতে নাকি ভূত থাকে। সে কি কথা? আচ্ছা আচ্ছা আপনি বলুন, এই বাড়িতে ভূত থাকবে আমি কি করে আছি? হ্যাঁ তা বটে, সে কথা তো ঠিকই। আপনি কি করে আছেন? তা সত্যি কি এ বাড়িতে ভূত আছে? না 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 না, বললাম তো এসব পাড়ার লোকেদের সব রটনা। ও তা যদি অপরাধ মানতেন একটা কথা বলি।